হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমাদের দেওয়া কথা মতো যথারীতি চলে আসলাম আজকের এই লাইভ ক্লাসে। আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব, গত ক্লাসে আমরা কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সরাসরি পড়াশোনায় চলে যাব। আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব এটা সাধারণত আমরা ফার্স্ট টপিক্স হিসেবে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য পড়িয়ে থাকি। আজকের টপিক্সটার নাম হচ্ছে নাউন। তোমরা দেখতে পাচ্ছ যে আমি তোমাদের সাথে একটি পিডিএফ কপি শেয়ার করেছি। টপিক্সটার নামটা ওখানে আছে, নাউন। তো তার আগে আমাকে একটু সবাই কমেন্টসে জানিয়ে দাও কে কোথা থেকে দেখছো, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। তোমরা কনফার্ম করার সাথে সাথে আমি শুরু করে দিব। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, এবং আমি যে লেকচার শিটটা তোমাদের সাথে শেয়ার করেছি এটা তোমরা দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টসে জানিয়ে দাও। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, আমরা তোমাদের যথারীতি বলেছিলাম আমরা যে বইটা থেকে পড়াবো সেটা হচ্ছে শুধুমাত্র ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যারা আসো তাদের জন্য বইটি লেখা, এবং যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের জন্য অনেকটা হেল্পফুল, কারণ এখানে এইচএসসি সবগুলো টপিক্সই ইনক্লুড করা আছে। আর তোমরা ভালো করেই জানো এখন থেকে ভার্সিটি অ্যাডমিশন টেস্টটা এইচএসসি সিলেবাস কেন্দ্রিক পরীক্ষাটা হচ্ছে। গত বছর যেটা দেখা গেছে যে বিশেষ করে মানবিক বিভাগ পরিবর্তন যে ইউনিট আছে এখানে বেশিরভাগ কোশ্চেনই তোমাদের এইচএসসিতে যে টপিকসগুলো পড়ে আসছে ওখান থেকেই ছিল। সো তোমাদের ভালো করার ক্ষেত্রে এইচএসসিতে যে গ্রামার টপিকসগুলো পড়ছো ওগুলো খুব ভালো করে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি এইচএসসির যে টেক্সট বুকটা আছে, যে টেক্সট বুক ওইটা তোমাদের একটু গুরুত্ব দিতে হবে, ওখান থেকে প্রচুর কোশ্চেন হয়ে থাকে। সো আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে গ্রামারের টপিকস। গ্রামার থেকে মোটামুটি সকল বিশ্ববিদ্যালয়ে কম বেশি প্রচুর পরিমাণে কোশ্চেন থাকে। তাহলে আমরা আর দেরি না করে এখনই শুরু করা যাক। আর তোমরা একটু কষ্ট করে যারা দেখছো তারা একটু কমেন্টসে জানিয়ে দাও সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আর এখন থেকে তোমাদের প্রতিনিয়ত আমরা এই পেজ থেকে এই নেক্সাস রিটেন প্লাস এমসিকিউ বইটার উপর আমরা ক্লাস নিয়ে থাকবো ভার্সিটি অ্যাডমিশন টেস্টের। আশা করি তোমাদের এই বইটা থেকে যতটুকু পড়ানো যায় আমরা পড়িয়ে শেষ করার চেষ্টা করব বইটা। আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে নাউন। হোয়াট ইজ নাউন? নাউন ইজ দ্য নেম অফ এনি প্লেস, থিঙ্ক, অ্যাকশন, কোয়ালিটি অর ন্যাশন। নাউন হচ্ছে যে কোনো নাম। সহজ কথা যদি তুমি জানতে চাও নাউনটা কি, যে কোনো নাম। যেমন তোমার নিজের একটা নাম আছে, এটা একটা নাউন। তোমার একটা থানায় বসবাস করো অথবা জেলায়, ওটা একটা নাম আছে। যেমন কি হতে পারে ঢাকা, একটা সিটি, এটা একটা নাউন। যদি আমি বলি রাজশাহী, এটা একটা সিটি, তাহলে রাজশাহীটা কি নাউন। যদি আমি বলি হচ্ছে যে কোনো নাম, রহিম, করিম, জব্বার, বা একটা প্রতিষ্ঠানের নাম যদি আমি বলি, যেমন নেক্সাস একটা কি নাউন, তাহলে নাউন হচ্ছে যে কোনো নামই হচ্ছে নাউন। আশা করি বুঝতে পেরেছ। এখন আমাদের যে টপিক্সটা থেকে কোশ্চেন আসে নাউনের এখানে, সেটা হচ্ছে ফরমেশন অফ নাউন। নাউন কীভাবে গঠিত হয়, নাউন কীভাবে গঠিত হয়, নাউন কিছু সাফিক্স যুক্ত হয়ে নাউনটি গঠিত হয়। তুমি যদি দেখো যে আমি কার্ড চার্টটা রেখেছি এখানে, দেখো কোনো ভার্বের শেষে যদি নিম্নের সাফিক্সগুলো থাকে তাহলে ওই ভার্বগুলো নাউন হয়ে যায়। একটা ভার্ব আছে কিন্তু ভার্বের শেষে যদি তুমি সাফিক্স মানে কিছু অনুসর্গ যুক্ত করে দাও তাহলে ওইটার ভার্ব থাকে না, ওটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। কী কী সাফিক্সগুলো যদি আমি লক্ষ্য করি, ই আর অথবা আর। যেমন দেখো স্পিক একটা ভার্ব, তার সাথে যখন তুমি ই আর যুক্ত করবা সেটা হয়ে যাবে কি স্পিকার। তাহলে স্পিকার হচ্ছে কি একটা নাউন, স্পিকার। যদি তুমি দেখো মেক, মেকের সাথে যখন ই আর যুক্ত করলা সেটা কি হয়ে গেল, নাউন হয়ে গেল মেকার। সাধারণত ই আর যুক্ত করলে ব্যক্তিবাচক নাউন হয়ে যায়।
কি হবে ব্যক্তিবাচক নাউন। যেমন দেখো তুমি যদি হেল্পের সাথে ইয়ার যুক্ত করো, সেটা কি হয়ে গেল হেল্পার হলো যিনি সাহায্য করেন। তারপরে যে আমি দেখলাম স্পিক একটা ভার্ব ছিল, তার সাথে যখন আমি ইয়ার যুক্ত করলাম তখন সেটা কি হয়ে গেল স্পিকার, মানে একটা ব্যক্তিবাচক নাউন হয়ে গেল। তারপরে দেখো মেক একটা ভার্ব, তার সাথে আমি যখন ইয়ার যুক্ত করলাম কি হয়ে গেল মেকার মানে যিনি তৈরি করেন। তার মানে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে তুমি যখন ইআর অথবা ওআর যুক্ত করবা ভার্বের সাথে, তাহলে সেটা হয়ে যাবে নাউন এবং সেটা হয়ে যাবে ব্যক্তিবাচক নাউন। তারপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কোনো ভার্বের শেষে অথবা যুক্ত করলে নাউন হয়ে যায়। যেমন দেখো পেই, এ আর। যেমন দেখো বেগার, অ্যাক্টর। দেখো অ্যাক্ট হচ্ছে একটা ভার্ব, তার সাথে যখন আমি ও আর যুক্ত করলাম সেটা হয়ে গেল কি অ্যাক্টর। যেমন দেখো ইনস্পেক্ট একটা ভার্ব, তার সাথে আমি যখন ও আর যুক্ত করলাম সেটা হয়ে গেল ইনস্পেক্ট হয়ে গেল ইন্সপেক্টর। তারপর যদি তুমি লক্ষ্য করো বিহেভ, এটা কি হয়ে যাবে বিহেভ হয়ে গেল বিহেভিয়ার। তারপরটা যদি আমরা লক্ষ্য করি অ্যাপ্লাই, সেটা হয়ে গেল অ্যাপ্লিকেশন। ডিভাইড হয়ে যাবে ডিভিশন। এক্সপ্রেস হয়ে গেল এক্সপ্রেশন। কমিটমেন্ট। এমপ্লয়মেন্ট। তাহলে তুমি মাথায় যেটা রাখবা সেটা হচ্ছে কোনো ভার্বের শেষে যদি এই সাফিক্সগুলো, এখানে দেখো কিছু সাফিক্স দেওয়া আছে, এই সাফিক্সগুলো যদি তুমি যুক্ত করে দাও তাহলে ওই ভার্ব থাকবে না, ভার্বটা কি হয়ে যাবে নাউন হয়ে যাবে। কোনো ভার্বের শেষে ইআর, ওআর, টিআইওএন, এসআইওএন, এমইএনটি, এজি, ইএনসি, টিএস, এই সাফিক্সগুলো যদি কোনো ভার্বের সাথে যুক্ত করে দাও তাহলে ওটা ভার্ব থাকবে না, ভার্বটা কি হয়ে যাবে নাউন হয়ে যাবে। তাহলে আমরা যদি আরেকটু লক্ষ্য করি, দেখো নিচে আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ থেকে নাউন হয়ে যায়। সেগুলো কিভাবে দেখো, কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি নিম্নের সাফিক্সগুলো তুমি যদি যুক্ত করে দাও, অ্যাডজেক্টিভের সাথে কোন সাফিক্সগুলো, এই যে সাফিক্সগুলো যদি থাকে, যেমন দেখো ওয়াই, NASS, ISM, ITY, SHIP, CY, অ্যাডজেক্টিভের সাথে যদি তুমি এই সাফিক্সগুলোকে অ্যাড করো তাহলে অ্যাডজেক্টিভ থাকে না, সেটা নাউন হয়ে যায়। যেমন দেখো অনেস্ট একটা অ্যাডজেক্টিভ, তুমি সেটাকে কি হয়ে যাবে অনেস্টি। তেমনি দেখো গ্রেট হয়ে গেল কি গ্রেটনেস। কাইন্ডনেস। অপটিমিস্টিক অপটিমিজম। ডাইনামিজম। কন্টিনিউটি। হার্ডশিপ। এফিসিয়েন্সি। তাহলে আমরা এখন একটু প্র্যাকটিসে চলে যাব। সবচেয়ে বড় বিষয় কি, তুমি যতই পড়ো আলটিমেটলি তোমার মনে থাকবে না সব কিছু। আমি দীর্ঘ প্রায় 11-12 বছর যাবৎ পড়াই, কিন্তু এখনও অনেক কিছু দেখা গেছে ভুলে যাই। কারণ কি, এই যে প্র্যাকটিসের উপর থাকতে হবে, অনেকদিন না পড়ালে ভুলে যায়। আর তুমি তো ফার্স্ট টাইম অনেকগুলো টপিক্সের সাথে ইন্ট্রোডিউস হচ্ছ তুমি, সেহেতু তোমার কাজ হচ্ছে প্রতিনিয়ত প্র্যাকটিস করা। যতটুকু পড়বা অতটুকু প্র্যাকটিস করবা। এবং তোমরা প্রথমেই যে ভুলটা করো সেটা হচ্ছে একটা বই কিনে ফেলো, কেউ বলে প্যারাস্টোফেল, কেউ বলে ক্লিপস্টোফেল, কেউ বলে কম্পিটিটিভ এক্সামস অথবা আদার্স, যে কোনো একটা শুনে একটা বই কিনো। আলটিমেটলি তুমি নিজে কোশ্চেন প্যাটার্নটাই বুঝো না যে কেমন কোশ্চেন হবে, কোন টপিকসগুলো থেকে কোশ্চেন হবে। যে কারণে আমি গত ক্লাসে তোমাদের ঢাকা, জগন্নাথ, রাজশাহী এবং জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম। ওটা একটু ক্লাসটা দেখে নিও, ক্লাসটা আমাদের পেজেই দেওয়া আছে। কোশ্চেন প্যাটার্ন বুঝে তোমার আগাতে হবে। এখন তোমাকে যদি আমি বলি তুমি রাজশাহী যাবে, এখন রাজশাহীর রাস্তা কোন দিকে, তুমি যদি চট্টগ্রামের রাস্তায় চলে যাও তাহলে কিন্তু তুমি আর ব্যাক করে আসতে পারবে না। সো আগেই তোমার রাস্তা চিনতে হবে, কীভাবে তোমার এই যে অ্যাডমিশনের জার্নিটা তুমি পার হতে পারো। এটার জন্য তোমার অবশ্যই ভালো কিছু বই সিলেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে তুমি অনেক বই, সব বই ভালো, তোমাকে যে বইগুলো রেফার করে এগুলো অবশ্যই ভালো, তবে নির্দিষ্ট সেক্টরের জন্য ভালো। যেমন এখন যদি বিশাল মোটা আকৃতির একটা জবের একটা বই পড়ো, কিন্তু তোমার কোশ্চেন প্যাটার্ন তো সম্পূর্ণ ডিফারেন্ট। তোমাদের স্যাররা যে কোশ্চেনগুলো করতেছে সাধারণত টেকচুয়াল কোশ্চেন টাইপের বেশি করতেছে, এবং হচ্ছে তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্ট কেন্দ্রিক আলাদা, এবং জবের কোশ্চেনগুলো হচ্ছে ভাস্ট সিলেবাস, সারা জীবন যা পড়ে আসছে। কিন্তু তোমার তো তা না, তুমি এইচএসসিতে যা পড়ে আসছো তোমার তো এই টপিকগুলো থেকে বেশি কোশ্চেন হচ্ছে। সো তুমি এই টাইপের একটা বই পড়তে পারো। সেই ক্ষেত্রে আমি তোমাদের সাথে একটা পিডিএফ যেটা শেয়ার করেছি, এটা হচ্ছে নেক্সাস ইংলিশ রিটেন প্লাস এমসিকিউ, মানে একদম নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এটা পড়লে তুমি একসাথে তোমার রিটেন এবং এমসিকিউ দুইটা প্রস্তুতি হয়ে যাচ্ছে। এবং যে বিষয়টা বলছিলাম প্র্যাকটিসের যে বিষয়টা, এখানে তুমি দেখবে যে একটু আলোচনা করা হয়েছে, ইনস্ট্যান্ট প্র্যাকটিস দেওয়া আছে, তার মানে তুমি নিজেকে নিজে জাজ করতে পারছো। তাহলে আমি যদি দেখি আমরা যে
মাত্র ফরমেশন অফ নাউন আলোচনা করলাম, এটা ইনস্ট্যান্ট প্র্যাকটিসগুলো আমি একটু লক্ষ্য করি। ফাইন্ড আউট দ্য নাউন ফ্রম দ্য ফ্লোয়িং 1 to 10, 1 থেকে 10 নম্বর নাউন ফর্ম কোনটা। আচ্ছা, তুমি আবার যদি আমি একটু রিভিউ করি তাহলে দেখো, কোনো ভার্বের সাথে ইআর, আর, ই, এ আর, ও আর, আইও, ইউ আর, টি আইও এন, এস আইও এন, এম এন টি, এ জি, এন সি, টি এইচ, এল ওয়াই, এই সাফিক্সগুলো যুক্ত করলে ভার্বগুলো নাউন হয়ে যায়। আবার কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি ওয়াই, এন ই ডাবল এস, আই এস এম, আই টি ওয়াই, এস এস আই পি, সি ওয়াই, এই সাফিক্সগুলো যুক্ত করা হয় তাহলে অ্যাডজেক্টিভটা নাউন হয়ে যায়। তাহলে লক্ষ্য করো, তোমাকে বলছে 1 থেকে 10 নম্বর নাউন ফর্মটা তুমি ফাইন্ড আউট করো। তাহলে আমি যদি ফাইন্ড আউট করতে যে 1 নম্বর নাউন কোনটা, এই দেখো যে কিউরিসিটি, আইটিওয়াই যুক্ত করলে কি হয়, নাউন হয়ে যায়। তোমরা একটু কমেন্টসে পারলে জানিয়ে দাও, আমার সাথে সাথে প্র্যাকটিস করে, এটা তোমার অনেক বেশি কাজে দিবে। তুমি নিজে পারতেছো কিনা বা আমার কথাগুলো ক্যাচ করতে পারলা কিনা, বুঝতে পারলা কিনা, এটা জাজ করতে পারবা নিজেকে নিজে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনে যদি চলে যাই, নাউন কোনটা, তাহলে আমরা জানি টিআইওএন যুক্ত করলে নাউন হয়। দেখো কারেক্ট আনসার ইজ এ, অ্যাকোমোডেশন। আমি যদি চলে যাই, দেখো 3 নম্বর কোশ্চেন, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। বিউটিফুল ওয়ার্ডের নাউন কোনটা, বিউটিফুল ওয়ার্ডের নাউন কোনটা। আমরা যদি লক্ষ্য করে দেখো, বিউটিফাই তো আর হবে না, বিউটি, বিউটিফুলের নাউন কোনটা, বিউটি। কারেক্ট আনসার ইজ বি। 4 নম্বর কোশ্চেন, এখানে নাউন কোনটা, অফিসার, অফিসিয়াল, অফিসিয়েট, অফিসিয়ালি, তাহলে কী হবে, অফিসার। কারেক্ট নাউন হচ্ছে অফিসার। তারপরে যদি লক্ষ্য করো 5th নম্বর কোশ্চেনটা, ফাইন্ড আউট দ্য কারেক্ট নাউন ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ নেসেসারি। নেসেসারির কারেক্ট নাউন ফর্ম কোনটা, নেসেসারি নাউন ফর্ম হচ্ছে নেসেসিটি। আমরা যদি আইটিওয়াই যুক্ত করলে কী হয়ে যায়, নাউন হয়ে যায় নেসেসিটি। যদি তুমি চলে যাও 6 নাম্বার কোশ্চেনে, দেখো এখানে বলা হচ্ছে নাউন কোনটা, অ্যাপ্রক্সিমেশন। এই যে টিআইওএন যুক্ত করলে নাউন হয়ে যায় অ্যাপ্রক্সিমেশন। তারপরে আমি যদি চলে যাই 7 নাম্বার কোশ্চেনে, দেখো নাউন কোনটা এখানে, ট্র্যাডিশন, ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনালাইজ, ট্র্যাডিশনালি। তাহলে দেখো এটা কারেক্ট আনসার হচ্ছে ট্র্যাডিশন। কারেক্ট আনসার এ। 8 নাম্বার কোশ্চেন, এখানে নাউন কোনটা, 8 নম্বর নাউন হচ্ছে অ্যাটেন, হচ্ছে ভার্ব। আমরা জানি ভার্বের সাথে এমএনটি যুক্ত করলে কি হয়, নাউন হয়ে যায়। তাহলে অ্যাটেনের নাউন হচ্ছে অ্যাটেইনমেন্ট, অ্যাটেনের নাউন হচ্ছে অ্যাটেইনমেন্ট। লক্ষ্য করে যদি 9 নাম্বারটা দেখো, অপোজিট হচ্ছে ভার্ব, তাহলে নাউন কোনটা, অপোজিশন, টিআইএন যুক্ত করলে নাউন হয়ে যায় এক্স। তারপরটা নাউন কোনটা, তোমরা যারা দেখছো আশা করি কমেন্টসে জানাও, আমাদের সাথে পার্টিসিপেট করলে তোমারই লাভ হবে, পার্টিসিপেট করার চেষ্টা করো সবাই। 10 নম্বর নাউন কোনটা, এক্সপেনশন। তাহলে আমরা যেটা দেখলাম, কোনো ভার্বের সাথে টিআইওএন, এসআইওএন, এমইএনটি, এজি, এনসি, টিএইচ, এল ওয়াই, আইটিওয়াই, এসএসআইপি, এনই ডাবল এস, এই যে সাফিক্সগুলো আছে এগুলো যুক্ত করলে কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। এখন আমি যদি লক্ষ্য করি, পজিশন অফ নাউন, এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পজিশন অফ নাউন। নাউন কোথায় বসে, তুমি তো চাইলেই নাউনকে একটা জায়গায় ব্যবহার করতে পারবে না, স্পেসিফিক কিছু জায়গা আছে, এই জায়গাটা খুব সুন্দর করে মাথায় রাখবা, কোথায় কোথায় নাউন বসে। যদি কোনো ওয়ার্ড ভার্বের সাবজেক্ট, তার মানে মনে রাখবা সাবজেক্ট ভার্বের আগে, ভার্বের আগে যদি তুমি কোনো একটা গ্যাপ পাও, ওখানে তুমি অবশ্যই নাউনকে ইউজ করতে পারবে, নাউন এবং প্রোনাউন। তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে, অথবা অবজেক্ট হিসেবে নাউন বসে। তাহলে নাউন কোথায় কোথায় বসে, ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে। ইনফিনিটিভ, ইনফিনিটিভ তো সবাই কম বেশি চিনো, 2+ ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ। পার্টিসিপাল, পার্টিসিপাল তো সবাই কম বেশি জানার কথা, পার্টিসিপাল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেটা মূলত অ্যাডজেক্টিভের কাজ করে। আবার ভার্ব প্লাস আইএনজি কিন্তু জিরান্ডও হয়, জিরান্ড কাজ করে কিসের, নাউনের, আর পার্টিসিপালটা কাজ করে অ্যাডজেক্টিভের। দেখো কোথায় কোথায় নাউন বসতেছে, ভার্বের সাবজেক্ট হিসাবে, সাবজেক্ট ভার্বের অবজেক্ট হিসাবে, ইনফিনিটিভের পরে, পার্টিসিপালের পরে, অ্যাডজেক্টিভের পরে, অ্যাডজেক্টিভের পরেও কিন্তু নাউন বসে অ্যাডজেক্টিভ, আর্টিকেলের পরে নাউন বসে এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। তাহলে সেই ওয়ার্ডটিকে নাউনের ফর্ম করে ইউজ করতে হবে। তাহলে আমরা যদি এখন টু দ্য পয়েন্টে আসি, নাউন কোথায় বসে, ভার্বের সাবজেক্ট মানে ভার্বের আগে, ভার্বের অবজেক্ট ভার্বের পরে, ইনফিনিটিভের পরে, 2+ ভার্বের বেস ফর্মের পরে, পার্টিসিপালের পরে, অ্যাডজেক্টিভের পরে, আর্টিকেলের পরে এবং প্রিপোজিশনের পরে। এই জায়গাগুলো তুমি নোট করে রাখবে, এই জায়গাগুলো নাউন বসে, ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট, ইনফিনিটিভের পরে, পার্টিসিপালের পরে, অ্যাডজেক্টিভের পরে, আর্টিকেলের পরে। আরেকটা জায়গায় নাউন বসে দি এবং অপের মাঝে, তার মানে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে। এই জায়গাগুলো তুমি মাথায় খুব ভালো করে সেট করে নেবে, এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে।
ঢাকা ইউনিভার্সিটি সহ আদার্স ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এখানে কোশ্চেন থাকে। দেখো আমি সবগুলোর কয়েকটা করে এক্সাম্পল দিয়ে দিয়েছি। দেখো কোহেরেন্স ইজ নেসেসারি ফর রাইটিং, এখানে দেখো ইজ ভার্বের সাবজেক্ট আন্ডারলাইন করে বোল্ড করে দেওয়া আছে, এটা হচ্ছে নাউন। আই এনজয়েড সিং হিজ ব্রেভারি, এইখানে দেখো এই সিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, সো ব্রেভারিটা হচ্ছে নাউন। আই ওয়ান্টেড টু নো হচ্ছে ইনফিনিটিভ, লক্ষ্য করো আমরা জানি ইনফিনিটিভের পরে নাউন বসে, ডেস্টিনেশন হচ্ছে নাউন। তারপরে যদি লক্ষ্য করি শি ইজ এ বিউটিফুল গার্ল, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর গার্ল হচ্ছে নাউন। আমরা দেখলাম দি এবং অপের মাঝে কি বসছে, কাইন্ডনেস। দি এবং অপের মাঝে আমি বলেছিলাম আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে কি বসবে, নাউন বসবে। তাহলে দেখো এখানে কি হয়েছে, দ্য কাইন্ডনেস অফ মহসিন উইল বি রিমেম্বার্ড ফর এভার। হি ওয়াজ ক্রেভিং ফর অ্যাফেকশন, দেখো ফর অ্যাফেকশন প্রিপোজিশনের পরে নাউন বসে। তাহলে তোমাদের কিন্তু আমি ফাইন্ড আউট নোট করতে বলেছিলাম, সেটা হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসবে, ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসবে, ইনফিনিটিভের পরে নাউন বসবে, পার্টিসিপলের পরে নাউন বসবে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে, আর্টিকেলের পরে নাউন বসবে এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা যে দেখি এখানে একটা নোট আছে, নোটটা একটু মাথায় রাখবে, এখান থেকে প্রচুর কোশ্চেন আসতে দেখা গিয়েছে। প্রিপোজিশন অবজেক্ট হিসেবে যদি কোনো ভার্বও আসে তাহলে ওই ভার্বকে আইএনজি যোগে জিরান করে অর্থাৎ নাউনের ফর্ম করে ইউজ করতে হবে। মনে রাখবা প্রিপোজিশনের পরে ভার্ব আছে, তাহলে আমরা জানি কি প্রিপোজিশনের পর নাউন বসে, কিন্তু প্রিপোজিশনের পরে যদি ভার্বও থাকে ওই ভার্বকে তুমি জিরান করে ফেলবা, মানে ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান কিসের কাজ করে, নাউনের কাজ করে। জিরান করে তোমার নাউন হিসেবে এটাকে ইউজ করতে হবে। তার মানে প্রিপোজিশনের পরে নাউন বসে, যদি নাউন না থাকে ভার্ব থাকে তাহলে ওটাকে আইএনজি যোগে জিরান করে ইউজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি আমরা বুঝতে পেরি, যারা যারা বুঝতে পেরেছো, যারা মোটামুটি কেস করতে পেরেছো, তারা এই 5টা কোশ্চেন প্র্যাকটিস করো। আমি তোমাদের আবারও বলি, প্র্যাকটিস ছাড়া ভার্সিটি অ্যাডমিশনসটা ভালো করা যাবে না, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তোমাদের। প্র্যাকটিসের জন্য তোমরা এই নেক্সাস রিটেন প্লাস এমসিকিউ বইটা থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে ইনস্ট্যান্ট প্র্যাকটিস আকারে। এগুলো একটা রুলস পড়বা, প্র্যাকটিস করবে, এভাবে করে তোমরা এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। পাশাপাশি আমাদের আরেকটা বই আছে খুবই চমৎকার তোমাদের রিটেন এর জন্য, যারা রিটেন নিয়ে চিন্তিত, খুবই ভালো মানের একটা বই হচ্ছে, সেটা হচ্ছে ভার্সিটি রিটেন অ্যানালাইসিস। ভার্সিটি রিটেন অ্যানালাইসিস তোমার ঢাকা, জগন্নাথ, রাজশাহী এবং হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে গত বছর রিটেন পরীক্ষা হয়েছিল, সম্পূর্ণ এটা অ্যানালাইসিস করে বইটি তৈরি করা হচ্ছে। ওখান থেকে প্র্যাকটিস করতে পারবে সব সাবজেক্ট। তাহলে আমরা যদি প্রথম কোশ্চেনটা লক্ষ্য করি, দেখো দ্য ড্যাশ অফ আওয়ার কান্ট্রি মোস্টলি ডিপেন্ড অন ম্যান পাওয়ার। তাহলে আমরা যদি দি এবং অপের মাঝে, তোমাদের বলেছিলাম দি এবং অপের মাঝে নাউন বসে, তাহলে কী হবে এটা, দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি মোস্টলি ডিপেন্ডস অন ম্যান পাওয়ার। 2 নম্বর কোশ্চেনে যদি চলে যাই, উই ইনভাইটেড ড্যাশ ফর দ্যাট জব। ওই ইনভাইটেড, লক্ষ্য করো ইনভাইটেড হচ্ছে একটা ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবে কী বসে, নাউন বসে। উই ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর দ্যাট জব। টিটু ওয়ান্টস টু শো, টু শো হচ্ছে একটা ইনফিনিটিভ, ইনফিনিটিভের পরে কী বসে, নাউন বসে। টিটু ওয়ান্টস টু শো হিজ অ্যাবিলিটি, তাহলে ইনফিনিটিভের পরে তোমার নাউন চলে আসবে অ্যাবিলিটি। উই শুড ওয়ার্ক ফর, ফর হচ্ছে একটা প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন বসে, তাহলে উই শুড ওয়ার্ক ফর ডেভেলপমেন্ট। দ্য গভর্নমেন্ট অফ আওয়ার কান্ট্রি ইজ অ্যাক্টিভলি কনসিডারিং দ্য ইস্যুস অফ, দেখো অফটা হচ্ছে একটা প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরে যদি ভার্ব না থাকে, নাউন না থাকে, ভার্ব থাকলে কী হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে, তাহলে কী হবে, অফ ডিসেন্ট্রালাইজিং, ডিসেন্ট্রালাইজিং, কারেক্ট আনসার ইজ সি। আমরা দুইটা বিষয় নিয়ে কথা বললাম, সেটা হচ্ছে ডেফিনেশন অফ নাউন এবং হচ্ছে ফরমেশন অফ নাউন। এখন কথা বলবো ক্লাসিফিকেশন অফ নাউন। ক্লাসিফিকেশন অফ নাউন, নাউনের প্রকারভেদ। নাউন কত প্রকার, লক্ষ্য করো নাউনকে দুটো দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। নাউনকে কয়টা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়, দুটো দৃষ্টিকোণ থেকে। সেটা হচ্ছে নাউন ক্যান বি ক্লাসিফাইড ইনটু অ্যাসপেক্টস, কোয়ালিটেটিভ আর এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটি মানে হচ্ছে গুণগত দিক থেকে, নাউনের যে গুণ আছে এটা থেকে একটা ভাগ করা যায়, আরেকটা হচ্ছে কোয়ান্টিটি মানে পরিমাণযোগ্যতা
দিক থেকে। আর পরিমাণগত দিক থেকে নাউনকে ভাগ করা যায়, আর একটা হচ্ছে নাউনের গুণ বিচারে ভাগ করা যায়। গুণগত দিক থেকে আমাদের লেকচার সেটা নাই, তারপর আমি বলে দিই, তোমরা যদি পারো একটু নোট করে রাখো, এটা তোমাদের কাজে দিবে। গুণগত দিক থেকে নাউন দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনটা হচ্ছে যেটা ধরাছোঁয়া স্পর্শ করা যায়, ওটা হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউনকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন হচ্ছে স্পেসিফিক নেম অফ পার্সন, প্লেস অর থিং। ব্যক্তিবস্তু স্থানের নির্দিষ্ট নাম যদি হয়, যেমন রহিম, করিম, জব্বার, ঢাকা, চিটাগং, খুলনা, এই নির্দিষ্ট নাম ব্যক্তি বস্তু স্থানের নির্দিষ্ট নাম হচ্ছে প্রপার নাউন। আর কমন নাউন হচ্ছে ব্যক্তি বস্তু স্থানের সাধারণ নাম। যদি সাধারণ নাম হয় যেটা অনেকের ভিতরে বিদ্যমান, সেটা হচ্ছে কি কমন নাউন। যেমন গার্ড, বয়। যেমন আমি যদি বলি ঢাকা, ঢাকা হচ্ছে কি একটা নির্দিষ্ট নাম, ঢাকা হচ্ছে একটা প্রপার নাউন। আমি যদি বলি ঢাকা না বলে যদি আমি বলি সিটি, সিটিটা হচ্ছে কমন নাউন। আর আমি যদি বলি ঢাকা, ঢাকাটা হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউনের যে বিষয়টা হচ্ছে, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাম, আর কমন নাউন হচ্ছে সাধারণ নাম। আশা করি সবাই বুঝতে পেরেছো দুটোর পার্থক্যটা। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিগত, যখন সমষ্টি বোঝায়। যেমন টিম, দেখো একটা টিমে কতজন প্লেয়ার থাকে? 11 জন প্লেয়ার থাকে। 11 জন প্লেয়ার মিলে হলো কি টিম। আমি যদি বলি অর্গানাইজেশন, অর্গানাইজেশন একটা কালেকটিভ নাউন। যদি বলি গ্রুপ, একটা গ্রুপের সাধারণত কি অনেকগুলো লোক নিয়ে একটা গ্রুপ তৈরি হয়। তাহলে এই যে টিম, অর্গানাইজেশন, গ্রুপ, কাউন্সিল, কমিটি, জুরি, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। আর ম্যাটেরিয়াল নাউন বলতে পদার্থ হলেই ম্যাটেরিয়াল নাউন হবে না। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে অখণ্ড বস্তুর সমষ্টি। অখণ্ড, যখন বস্তুটা অখণ্ড থাকে তখন আমরা সেটাকে বলি ম্যাটেরিয়াল নাউন, অখণ্ড বস্তুর সমষ্টি। যেমন গোল্ড, ডায়মন্ড, সিলভার, আয়রন, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আশা করি বুঝতে পেরেছো সবাই। আরেকটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে পরিমাণগত দিক থেকে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। দেখো, কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন রেফার্স টু পিপল অর থিংস দ্যাট ক্যান বি কাউন্টেড। পরিমাণগত দিক থেকে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন মানে সহজেই বুঝতে পারছো, যেটা যেটা আমরা গণনা করি। যেটা আমরা গণনা করি সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, যেটা আমরা গণনা করি না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় আদার্স বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা আসতে দেখা যায় সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন থেকে কোশ্চেনগুলো আসে। সো আমরা আনকাউন্টেবল নাউন থেকে একটু বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা একটু বুঝে নেই কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের বিষয়টা কি মূলত। কাউন্টেবল নাউন, অনেকে বলে কাউন্টেবল নাউন যেটা গণনা করা যায়, কিন্তু আসলে এটাতে গণনা করা যায় যায় না। এটাতে আসলে আলটিমেটলি কাউন্টেবল আনকাউন্টেবল নাউন চেনাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো তোমরা সহজে যেটা মনে রাখবে সেটা হচ্ছে যেটা আমরা গণনা করি সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে আমরা গণনা কি করি? গণনা করি ধরো পেন, পেন্সিল, মার্কার, তারপরে কি রহিম, করিম, জব্বার, এদেরকে সাধারণত আমরা গণনা করি। রহিম একজন, করিম একজন, তাই না? তাহলে এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আর যেগুলো আমরা সাধারণত গণনা করি না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন অনেস্টি, তুমি কারো সততা গণনা করো। কাইন্ডনেস, দয়া গণনা করো। নলেজ গণনা করো, করো না। তার মানে যেগুলো আমরা সাধারণত গণনা করি না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের দুইটা ফর্ম হয়। কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। কাউন্টেবল নাউন দুইটাই হয়। যেমন দেখো এখানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ওয়ান বয়। বয় আমরা কাউন্ট করি, সো বয় হচ্ছে কাউন্টেবল নাউন, ওয়ান বয়। আর যখন টু হবে তখন কাউন্টেবল নাউনের সাথে এর যুক্ত হয়ে কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল, টু বয়েস। ওয়ান আইডিয়া, টু আইডিয়াস। ওয়ান প্ল্যান, টু প্ল্যানস। ওয়ান বোতল, টু বোতল। তার মানে কাউন্টেবল নাউন যেটা হয় সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। কাউন্টেবল নাউনের সাথে এর যুক্ত করলে কাউন্টেবল নাউন কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। তবে এক্সেপশনাল কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে যেমন দেখো কিছু শব্দের সাথে এস না থাকা সত্ত্বেও তারা প্লুরাল ফর্ম হিসেবে ব্যবহৃত হয়। যেমন পিপল, ক্যাটেল, চিলড্রেন, পাবলিক, পুলিশ। কাউন্টেবল নাউনের সাথে এস যুক্ত করলে প্লুরাল, তবে এই শব্দগুলোর সাথে এস থাকা সত্ত্বেও না থাকা সত্ত্বেও তারা প্লুরাল। তার মানে মাথায় রাখবা, কাউন্টেবল নাউনের সাথে যখন এস বাই এস যুক্ত করি তখন হয় প্লুরাল। কাউন্টেবল নাউনের সাথে এস বাই এস না থাকলে হয় সিঙ্গুলার। তবে অল্প কয়েকটা নাউন আছে যাদের সাথে এস না থাকা সত্ত্বেও তারা প্লুরাল। সেগুলো কি কি? পিপল, চিলড্রেন, ক্যাটেল, জেন্ট্রি, পাবলিক, পুলিশ, এরা প্লুরাল। যেমন দেখো, দ্য ক্যাটেল আর দ্য জেন্ট্রি অফ দ্যাট প্লেস ওয়ার। তাহলে এখানে একটা ইনস্ট্যান্ট প্র্যাকটিস আছে, আমি যদি লক্ষ্য করি দেখো, দ্য পিপল ড্যাশ, তাহলে কী হবে? দ্য পিপল প্লুরাল। কী হবে এটা? হ্যাজ হবে না, ওয়াজ হবে না, ইজ হবে না, কী হবে? পিপল আর, দ্য পিপল আর। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি যদি এটা রুল 2টা দেখি,
আমি তোমাদের বলেছিলাম প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন একটু কথা বলেছিলাম। মনে রাখবা কমন নাউন এবং কালেকটিভ নাউন একটা সেন্টেন্সে যে অবস্থায় আসুক না কেন, কাউন্টেবল নাউনের সাথে অবশ্যই আর্টিকেল, কমন নাউন এবং কালেকটিভ নাউনের সাথে অবশ্যই আর্টিকেল অথবা এটা প্লুরাল এস বা এর যুক্ত হয়ে আসে, সাধারণত আর্টিকেল সহ আসে। যেমন দেখো কমন নাউন কিংবা কালেকটিভ নাউন একটা সেন্টেন্স যে অবস্থায় আসুক না কেন ওই নাউনটি কখনো একা একা আসে না, নাউনটি এ এন ডিতে সহসা অথবা প্লুরাল হয়ে বসে। তাহলে আমি যদি লক্ষ্য করি দেখো এ বয় অথবা কি বয়েস, দ্য বয়েস কি হতে পারে, বয়েস আর এ বয় ইস। আচ্ছা ইনস্ট্যান্ট প্র্যাকটিসগুলো যদি তুমি সলভ করে দেখো, ফ্লাওয়ার স্মেল সুইট, জুয়েল জয়েন্ট আর্মি কি হতে পারে, জুয়েল জয়েন্ট দ্য আর্মি, দ্য ফ্লাওয়ার স্মেল সুইট হতে পারে। টিম হ্যাজ দ্য টিম, এই যে কালেকটিভ নাউন এটাকে আর্টিকেল সহ আসবে, তাহলে এটা হচ্ছে না। কারেক্ট অ্যান্সার কি তাহলে, এই দেখো দ্য কমিটি, কারেক্ট অ্যান্সার হচ্ছে টি, দ্য কমিটি হ্যাজ টেকেন দ্য ডিসিশন। তারপর 2 নম্বর কোশ্চেনটা দেখি, স্টুডেন্ট শুড স্টাডি রেগুলারলি, স্টুডেন্ট যদি প্লুরাল হয়ে আসছে এটাকে রাখা যায়, কারণ আমরা বলছিলাম সিঙ্গুলার হলে তার সাথে এস বাই এর যুক্ত হয় না, সেক্ষেত্রে এ বুঝতে পারতো। এই স্টুডেন্ট শুড স্টাডি রেগুলারলি, এই স্টুডেন্ট দিলে আসলে এটা মিনিংফুল হয় না, তাই স্টুডেন্ট শুড স্টাডি রেগুলারলি সেম, তাহলে কি হবে স্টুডেন্ট শুড স্টাডি রেগুলারলি। রুল 3 নাম্বারটা যদি আমি দেখি, 100,000 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এরা কখনোই প্লুরাল হয় না, কিন্তু নির্দিষ্ট সংখ্যা না বুঝে অগণিত বোঝালে এদের সাথে এর যুক্ত হতে পারে। তার মানে 100,000 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এদের সাথে সাধারণত এরা প্লুরাল হয় না, যখন অসংখ্য বোঝায় তখন তারা প্লুরাল হয়। সহজ কথায় যদি মনে রাখো, আমি একটা টেকনিক তোমাদের এখানে দেখিয়ে দেবো, সেটা হচ্ছে 100,000 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডজন, এদের আগে যদি কোনো সংখ্যা থাকে, সংখ্যাবাচক শব্দ, 100,000 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এদের আগে যদি সংখ্যাবাচক শব্দ থাকে তাহলে এদের সাথে এস বাই এর যুক্ত করা যাবে না, আর যদি সংখ্যাবাচক শব্দ না থাকে তাহলে এদের সাথে এস বাই এর যুক্ত করতে হবে। এই সাধারণ এই বিষয়টা তুমি মাথায় রাখলে তুমি অনেক ধরনের কোশ্চেন সলভ করতে পারবা। যেমন দেখো আই হ্যাভ 500, এই যে 5 একটা সংখ্যা আছে যার কারণে 100-এর সাথে কোনো এর যুক্ত হয় না। লক্ষ্য করো বাংলাদেশ হ্যাজ 500 মিলিয়ন, এই দেখো সংখ্যা আছে সো এর যুক্ত হয় নাই। এখানে দেখো হান্ড্রেডস অফ আওয়ার পিপল, তাহলে দেখো এখানে হান্ড্রেডস কোনো সংখ্যা নাই, তার মানে মনে রাখবো 100,000 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এদের পূর্বে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এদের সাথে এস বাই এর যুক্ত করতে হবে, আর যদি সংখ্যা না থাকে এদের সাথে এস বাই এর যুক্ত করা যাবে না। এই কথাটা আমরা একটু মাথায় রাখবো। যেমন তুমি যদি এখানে লক্ষ্য করো দেখো আই হ্যাভ 5 ড্যাশ টাকা, তাহলে আই হ্যাভ 5 হচ্ছে একটা সংখ্যা, তাহলে এর যুক্ত করা যাবে না, 100 হবে এটা, আই হ্যাভ 500 টাকা। চৌধুরী গ্রুপ আর্ন দেখো $90,000, এখানে সংখ্যা আছে তাহলে এর যুক্ত করা যাবে না, 90,000 মিলিয়ন। আমি যদি চলে যাই 3 নম্বর কোশ্চেন, ড্যাশ পিপল এনজয়েড দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল, তাহলে কি হবে, এখানে কোনো সংখ্যাবাচক শব্দ নাই, তাহলে এটা কি হতে পারে, থাউজেন্ডস অফ পিপল, থাউজেন্ডস অফ পিপল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, যেখান থেকে প্রচুর কোশ্চেন আসে, সেটা হচ্ছে কাউন্টেবল নাউনটা পড়ালাম, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন বলতে তুমি কি বোঝো? আনকাউন্টেবল নাউন আমি যেটা বলেছিলাম যেটা আমরা গণনা করি না সাধারণত, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউন যেটা আমরা গণনা করি। আচ্ছা যদি তুমি এখানে লক্ষ্য করো আনকাউন্টেবল নাউন, an uncountable noun refers to general things such as qualities, substances or topics. They cannot be counted and have only a singular form. তার মানে আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল ফর্ম হয় না, আনকাউন্টেবল নাউন শুধুমাত্র সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে আনকাউন্টেবল নাউন পড়ি, ভুলে যাই, মনে থাকে না। আসলে এভাবে করে আনকাউন্টেবল নাউন চেনা যাবে না বা শেখা যাবে না। সহজ কথা তুমি যদি মাথায় অ্যাপ্লাই করো, যেটা তুমি গণনা করো না সেটাকে তুমি আনকাউন্টেবল নাউন হিসেবে কাউন্ট করতে পারো, যে ওটা তোমার আনকাউন্টেবল নাউন। আর আমি তোমাদের কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো, 5-7টা 10টা পয়েন্ট নিয়ে কথা বলবো। এই 10টা পয়েন্ট মাথায় রাখলে তুমি আনকাউন্টেবল নাউন এমনিতেই চিনতে পারবা। মাথায় রাখতে হবে যে কোনো লিকুইড জাতীয় যা আছে, তরল, পৃথিবীর যত তরল পদার্থ আছে এগুলো আনকাউন্টেবল নাউন। তরলের কিন্তু কোনো শেষ নাই, কোটি কোটি তরল আছে। যেমন যদি আমি বলি ওয়াটার, ওয়াটারটা কি তাহলে আনকাউন্টেবল নাউন। মিল্ক, সুগার, সল্ট, তরল যদি আমি বলি ওয়াটার, মিল্ক, স্যুপ, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এই যে এরকম হাজার হাজার তরল আছে, পৃথিবীর যত তরল আছে সব আনকাউন্টেবল নাউন।
তারপর যদি আমি বলি পৃথিবীতে যত গ্যাস আছে গ্যাসগুলো আনকাউন্টেবল নাউন। গ্যাস কী কী গ্যাস আছে? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, এরকম পৃথিবীর যত গ্যাস আছে গ্যাসগুলো আনকাউন্টেবল নাউন। আমি যদি বলি স্মল পার্টিকুলার্স, পৃথিবীর যত ক্ষুদ্র পদার্থ আছে সব আনকাউন্টেবল নাউন, যেমন রাইস, সুগার, সল্ট, আনকাউন্টেবল নাউন। যদি বলা হয় পৃথিবীর যত ভাষা আছে ল্যাঙ্গুয়েজ, তোমরা জানো পৃথিবীতে 9-10 বইয়ে পড়েছিল 3,500-এর উপরে ভাষা প্রচলিত আছে, আরও অনেক বেশি ভাষা আছে। তাহলে পৃথিবীর যত ভাষা আছে ল্যাঙ্গুয়েজ আছে সব আনকাউন্টেবল নাউন, যেমন বাংলা, ইংলিশ, আরবিক, উর্দু, ফার্সি, সংস্কৃত। যত সাবজেক্ট, যে সাবজেক্টগুলো নিয়ে তুমি পড়াশোনা করতেছো এবং ভবিষ্যতে করবা সবগুলো আনকাউন্টেবল নাউন, যেমন কি ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ইথিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ব্যাংকিং, তারপরে হচ্ছে ল, ইংলিশ, বাংলা, আইআর, এরকম যত সাবজেক্ট আছে সব আনকাউন্টেবল নাউন। তারপর তোমার যেটা মাথায় রাখতে হবে, সকল প্রকার অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আনকাউন্টেবল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেটা ধরা স্পর্শ করা যায় না, যেমন কি ধরো আমি যদি বলি অনেস্টি, কাইন্ডনেস, নলেজ, ইগনোরেন্স, এই যে অনেস্টি ধরা ছোঁয়া যাবে না, কাইন্ডনেস ধরা ছোঁয়া যাবে না, নলেজ ধরা ছোঁয়া যাবে না, ইগনোরেন্স অজ্ঞতা ধরা ছোঁয়া যাবে না, তাহলে এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তারপরে গিয়ে আমি যদি বলি ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন কোনটা? অখণ্ড বস্তু, ম্যাটেরিয়াল নাউনটাও আনকাউন্টেবল নাউন, যেমন গোল্ড, সিলভার, ডায়মন্ড, আয়রন, এরকম যত ম্যাটেরিয়াল নাউন আছে সব আনকাউন্টেবল নাউন। ন্যাচারাল ইভেন্টস, প্রাকৃতিক যে ঘটনাগুলো ঘটে, প্রকৃতি প্রদত্ত যে ঘটনাগুলো ঘটবে সবগুলো আনকাউন্টেবল নাউন। যেমন যদি বলো তুমি আর্থকোয়েক, সুনামি, রেইন, এগুলো আনকাউন্টেবল নাউন। তারপরে আমি যদি লক্ষ্য করি সেটা হচ্ছে ভার্বাল নাউন, ভার্ব থেকে যে নাউনগুলো হয়, যেমন জিরান্ড এবং ইনফিনিটিভ যদি সাবজেক্টের কাজ করে নাউন হিসেবে কাজ করে তাহলে সেটা অবশ্যই আনকাউন্টেবল নাউন। যেমন যদি বলো প্লেয়িং, প্লেয়িং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে প্লেয়িং হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। বা জিরান্ড, জিরান্ড এবং ইনফিনিটিভ সাধারণত আনকাউন্টেবল নাউন হিসেবে কাজ করে। স্মাইলিং, ট্যুরিং, হেল্পিং। তাহলে আমরা এই যে কটা পয়েন্ট বললাম এই পয়েন্টগুলো মাথায় রেখো। ল্যাঙ্গুয়েজ আনকাউন্টেবল নাউন, স্মল পার্টিকুলার্স আনকাউন্টেবল নাউন, লিকুইড জাতীয় যা আছে আনকাউন্টেবল নাউন, ভার্বাল নাউন আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল নাউন। এখানে লক্ষ্য করো রুল 1, অসংখ্য শব্দ আছে যারা আনকাউন্টেবল নাউন, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউনগুলো নিম্নে দেওয়া হলো। গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউনগুলো আমি যদি টেকনিকগুলোতে অ্যাপ্লাই করি, দেখো হেয়ার, হেয়ার হচ্ছে কি একটা স্মল পার্টিকুলার্স, তাহলে হেয়ারটা আনকাউন্টেবল নাউন। ফ্রুট, ফ্রুট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আনকাউন্টেবল নাউন। রাইস স্মল পার্টিকুলার্স, তাহলে এটা কি আনকাউন্টেবল নাউন। ফান, ফান কি ধরা স্পর্শ করা যাবে? যাবে না, সো অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউন। টি, টি হচ্ছে একটা লিকুইড আনকাউন্টেবল নাউন। ওয়াটার, ওয়াটার হচ্ছে একটা লিকুইড আনকাউন্টেবল নাউন। ব্রেড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল নাউন। মানি, মানিটা কি? মানি হচ্ছে যেটা আমরা বলতে পারি ম্যাটেরিয়াল নাউন। মানি, মানি হচ্ছে টাকা, ডলার, ইয়েন, রিঙ্গিত সবগুলা মিলা হয় মানি, যেটাকে আমরা গণনা করি না। আমরা টাকা গণনা করি, রিয়েল গণনা করি, রিঙ্গিত গণনা করি, কিন্তু মানিটা গণনা করা হয় না। যেমন মিট, দেখো ম্যাটেরিয়াল নাউন। স্মোক, গ্যাস, গ্যাস আনকাউন্টেবল নাউন। জাপানিজ একটা ভাষা, আমি বলছিলাম পৃথিবীর যত ভাষা আছে আনকাউন্টেবল নাউন। তাহলে এই যে আমি যে পয়েন্টগুলো বলেছিলাম এটা মাথায় রাখতে তুমি যে কোনো আনকাউন্টেবল নাউনই আর মুখস্থ করতে হবে না, তুমি দেখলেই চিনতে পারবে। যেমন দেখো অয়েল, অয়েল হচ্ছে একটা লিকুইড আনকাউন্টেবল নাউন। অ্যাকোমোডেশন, বাসস্থান ধরা ছোঁয়া যাবে না, আনকাউন্টেবল নাউন। সিগনিফিকেন্স ধরা ছোঁয়া যাবে না, সে অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউন। ইন্টেলিজেন্স ধরা ছোঁয়া যাবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউন। ট্রান্সপোর্টেশন ধরা ছোঁয়া যাবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন ধরা ছোঁয়া যাবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউন। ফার্নিচার, ফার্নিচার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল নাউন। রিসার্চ ধরা ছোঁয়া যাবে না, আনকাউন্টেবল নাউন। লাগেজ সেম, ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল নাউন। শ্যাম্পু, লিকুইড জাতীয় যা আছে আনকাউন্টেবল নাউন। মেশিনারি, মেশিনারিটা কি? মেশিনারি হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল নাউন। ইকুইপমেন্ট, ইকুইপমেন্টও সেম, ইকুইপমেন্টের দিক কি তাহলে আনকাউন্টেবল নাউন। ওয়েদার, ওয়েদার হচ্ছে আবহাওয়া, আবহাওয়া কি? এটা হচ্ছে ন্যাচারাল, ন্যাচারাল মানে এটা আনকাউন্টেবল নাউন। যেমন দেখো স্যান্ড, স্মল পার্টিকুলার্স। লাক, ভাগ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন ধরা ছোঁয়া যাবে আনকাউন্টেবল নাউন। কফি, কফি হচ্ছে একটা লিকুইড, লিকুইড জাতীয় যা আছে সব আনকাউন্টেবল নাউন। নিউজ, নিউজও সেম, ধরা স্পর্শ করা যাবে যাবে না, আনকাউন্টেবল নাউন। পেপার, পেপারটা কি? সেম, আনকাউন্টেবল নাউন। ম্যাটেরিয়াল, স্যুপ, স্যুপ হচ্ছে কি? স্যুপ হচ্ছে এটা লিকুইড জাতীয় যা আছে যেটাকে আমরা ম্যাটেরিয়াল নাউনে ফেলতে পারি অথবা কি লিকুইডে নিয়ে নিতে পারি। সেন্ট, সেন্ট হচ্ছে কি?
সেন্ট হচ্ছে একটা লিকুইড, সো আনকাউন্টেবল নাউন। এয়ার হচ্ছে একটা গ্যাস, আনকাউন্টেবল নাউন, অথবা সেন্টকে আমরা গ্যাসও বলতে পারি। সল্ট হচ্ছে স্মল পার্টিকুলার্স, আনকাউন্টেবল নাউন। ফুড ম্যাটেরিয়াল নাউন, আনকাউন্টেবল নাউন। মিউজিক ধরো স্পর্শ করা যাবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন। সুগার স্মল পার্টিকুলার, আনকাউন্টেবল নাউন। পোভার্টি দারিদ্রতা ধরো যাবে না, সো আনকাউন্টেবল নাউন। অনেস্টি ধরো স্পর্শ করা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন, সো আনকাউন্টেবল নাউন। সিলভার হচ্ছে ম্যাটেরিয়াল নাউনটা আনকাউন্টেবল নাউন। অ্যাডভাইসকে ধরো স্পর্শ করা যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন। পাউডার হচ্ছে লিকুইড হচ্ছে আনকাউন্টেবল নাউন। ক্লোথিং ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে ভার্বাল নাউন, আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। কাটলারি হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। ব্যাগেজ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। সিনারি ধরো স্পর্শ করা যায় না, সো এটা একটা আনকাউন্টেবল নাউন। অক্সিজেন হচ্ছে একটা গ্যাস হচ্ছে আনকাউন্টেবল নাউন। লার্নিং ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটা কি লার্নিং হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা যেটা লক্ষ্য করলাম যে আনকাউন্টেবল নাউনগুলোর যে বৈশিষ্ট্যগুলো বললাম, যে ওইগুলো যদি তুমি মাথায় রাখো তাহলে ইজিলি তুমি আনকাউন্টেবল নাউনটা চিনতে পারবে। আর আনকাউন্টেবল নাউনটা ভালো করে চেনার একটাই কারণ যে আনকাউন্টেবল নাউনের কিছু স্পেশাল ফিচার আছে, বৈশিষ্ট্য, যার কারণে কাউন্টেবল নাউন থেকে সম্পূর্ণ আলাদা। আনকাউন্টেবল নাউনের যে বৈশিষ্ট্যগুলো মেইন যেটা লক্ষ্য রাখতে হবে, আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বাই এর যুক্ত করা যাবে না। আনকাউন্টেবল নাউনের সাথে কী করা যাবে না? কখনোই এস বাই এর যুক্ত করা যাবে না। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, তার মানে আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল ফর্ম নাই, তাই আনকাউন্টেবল নাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসে, তার মানে আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো প্লুরাল ভার্ব ইউজ করা যাবে না। তাহলে প্রথম যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বাই এর যুক্ত করা যাবে না। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, তাই আনকাউন্টেবল নাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসে, তাহলে আনকাউন্টেবল নাউনের পরে কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে। আনকাউন্টেবল নাউনের সাথে কখনো কোনো সংখ্যাবাচক শব্দ বসে না। কয়েকটা বিষয় মাথায় রাখবা, আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বাই এর যুক্ত করা যাবে না। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, তাই আনকাউন্টেবল নাউনের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে, কোনো প্লুরাল ভার্ব বসবে না। আনকাউন্টেবল নাউনের সাথে কোনো সংখ্যাবাচক শব্দ বসে না, যেমন তুমি লিখতে পারবে না এ ব্রেড অথবা অ্যান ইনফরমেশন, এভাবে লেখা যাবে না, কোনো সংখ্যাবাচক এ এন বা নাম্বার বসে না, সরাসরি এ এন বা নাম্বার বসে না। তাহলে আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে মাথায় রাখবা। সবাই একটু ভালো করে দেখে নাও আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্যগুলো কী কী। আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বা এর যুক্ত করা যাবে না। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউনের সাথে তাহলে ভার্ব কী হবে? সিঙ্গুলার। এই বৈশিষ্ট্যগুলো জানলে আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারবো। আচ্ছা, এখন আমাদের মোটামুটি এটা বুঝতে পারলাম আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্যগুলো। তাহলে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো। সবাই চেষ্টা করো, এখানে কিছু কোশ্চেন আছে, দেখো পারো কিনা। ফার্স্ট যে কোশ্চেনটা আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। ডু ইউ হ্যাভ অ্যান ইনফরমেশন? অ্যান ইনফরমেশন হবে। আমি বলেছিলাম আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো এ এন বা নাম্বার বসবে না, এ এন বা নাম্বার বসবে না, সো এ নাম্বারটা ভুল। ডু ইউ হ্যাভ ইনফরমেশনস, দেখো আনকাউন্টেবল নাউনের সাথে যুক্ত করা যাবে না, তাহলে বি নম্বর অপশনটাও ভুল। সি নম্বর অপশনটা যদি লক্ষ্য করো, ডু ইউ হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট ইট, কারেক্ট আনসার সি, কারণ আনকাউন্টেবল নাউনের আগে এ এন বা নাম্বার বসে নাই, এসও যুক্ত হয় নাই, সো কারেক্ট আনসারটা কী হবে? সি। দুই নম্বরটা যদি লক্ষ্য করো, দ্য সিনারিস অফ দিস প্লেস আর চার্মিং, দেখো এখানে সিনারির সাথে এর যুক্ত করা হয়েছে, আমরা জানি আনকাউন্টেবল নাউনের সাথে এর যুক্ত করা যাবে না, সো এটা ভুল। দুই নম্বরটা যদি দেখি দ্য সিনারিস, এটাও ভুল। তিন নম্বরটা সিনারিস ভুল, তাহলে কারেক্ট আনসার হচ্ছে ডি, দ্য সিনারি অফ দিস প্লেস ইজ চার্মিং, কারেক্ট আনসার হচ্ছে ডি। তিন নম্বরটা যদি লক্ষ্য করো, দেখো হি হ্যাজ সোল্ড অল ফার্নিচার, এখানে দেখো ফার্নিচারের সাথে এর যুক্ত হয় না, তাহলে এটাই কারেক্ট। বি নম্বর অপশন দেখো ফার্নিচারের সাথে এর যুক্ত হয়েছে, সো এটা ভুল। সি নম্বর অপশনে ফার্নিচারের সাথে এর যুক্ত হওয়ার কারণে ভুল, তাহলে কারেক্ট আনসার দাঁড়াচ্ছে আমাদের এ। আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা যদি পরের টপিক্সে চলে যাই, দেখো রুল 2, আনকাউন্টেবল নাউন আছে, কিছু আনকাউন্টেবল নাউন আছে যাদের পূর্বে ফ্রেজ যোগ করে ব্যবহার করা যায়। মনে রাখবে কোনো
সংখ্যাবাচক শব্দকে আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ করতে হলে অব যুক্ত সুইটেবল শব্দ বসে। তার মানে একটা আনকাউন্টেবল নাউনের সাথে কখনো কোনো সংখ্যাবাচক শব্দ বসে না। যদি কোনো সংখ্যাবাচক শব্দকে আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ করতে হয় তাহলে অবশ্যই অব যুক্ত কোনো কাউন্টেবল নাউন যোগ করে ব্যবহার করতে হবে। তার মানে আনকাউন্টেবল নাউনকে সরাসরি ব্যবহার করা যাবে না। আনকাউন্টেবল নাউনকে যদি তোমার ইউজ করতে হয় তাহলে কীভাবে ইউজ করতে হবে, স্ট্রাকচারটা অনুযায়ী ইউজ করতে হবে। স্ট্রাকচারটা কি দেখো, প্রথমে বসবে এ এন বা নাম্বার প্লাস পরিমাপক শব্দ, তারপরে বসবে অফ, তারপরে বসবে আনকাউন্টেবল নাউন। তার মানে আনকাউন্টেবল নাউনকে তুমি চাইলে ইউজ করতে পারবে না। সিস্টেমটা কি, এ এন বা নাম্বার প্লাস পরিমাপক শব্দ প্লাস অফ প্লাস আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন এর ক্ষেত্রে যদি ইউজ করতে একটা স্ট্রাকচার অনুযায়ী যাবে এ এন বা নাম্বার প্লাস পরিমাপক শব্দ প্লাস অফ প্লাস আনকাউন্টেবল নাউন। যেমন লক্ষ্য করো, আই হ্যাভ বট ওয়ান পিস অফ ফার্নিচার। আই হ্যাভ বট ওয়ান পিস অফ ফার্নিচার। দেখো ওয়ান, এটা হচ্ছে একটা এ এন বা নাম্বার, পিস হচ্ছে পরিমাপক শব্দ, তারপর অফ, তারপর ফার্নিচার। যদি আমি বলি ফাইভ, কি হলো এটা, 5 pieces অফ ফার্নিচার। 1 piece অফ ফার্নিচার, 5 pieces অফ ফার্নিচার। তেমনি দেখো পিস অফ অ্যাডভাইস, যখন 2 3 বসলো তখন এটা হয়ে গেলো পিসেস। কারণ কি, এই যে পিসেসটা হচ্ছে কাউন্টেবল নাউন। তার মানে সিস্টেমটা হচ্ছে এ এন বা নাম্বার, তারপর একটা কাউন্টেবল নাউন, তারপর অফ, তারপর আনকাউন্টেবল নাউন। A piece of bread, 2 or 3 pieces of bread. A piece of equipment, 2 3 pieces of equipment. A piece of furniture, 2 or 3 pieces of furniture. A piece of information, 2 or 3 pieces of information. এখন তুমি কি বলতে পারবা, আমার এক পিস ওয়াটার দরকার, না বলা যাবে না। সেই ক্ষেত্রে ওয়াটারটা পরিমাপ করতে হয় কি দ্বারা, বোতল অথবা গ্লাস। তাহলে কি হবে, এ বোতল অফ ওয়াটার অথবা 2 bottles of water। অথবা আমি কি বলতে পারি, এ গ্লাস অফ মিল্ক, 2 or 3 glasses of milk। এ গ্যালন অফ পেট্রোল, 2 or 3 gallons of petrol। এ বোতল অফ মিল্ক অথবা এ গ্লাস অফ মিল্ক, 2 or 3 glasses of মিল্ক। তার মানে অবযুক্ত সুইটেবল মানে কি, উপযুক্ত, মানে যে আনকাউন্টেবল নাউনের সাথে যে ওয়ার্ডটা খাপ খায়। তাহলে মানে আনকাউন্টেবল নাউনকে তুমি যদি পরিমাপক করে সেন্স দিতে চাও, অবযুক্ত উপযুক্ত শব্দ বলবে। সেটা কীভাবে, যেটা ওই আনকাউন্টেবল নাউনের সাথে অ্যাডজাস্ট করা যায়। আশা করি বুঝতে পেরেছ। আমাদের এখানে 3টা কোশ্চেন আছে, এই যে ইনস্ট্যান্ট প্র্যাকটিস, এটা তোমরা পারলে যারা লাইভটি দেখছো ট্রাই করো। দেখো, আই নিড ড্যাশ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ। তাহলে কী হবে, এ পিস অফ সোপ, এ পিস অফ সোপ। হাইব্রিডস হ্যাভ ওয়ান মোর ড্যাশ। দেখো, ক্রন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তাহলে কী হবে, অবযুক্ত শব্দ বসবে। কারেক্ট আনসার বি। তাহলে কী হবে, ওয়ান মোর এয়ার অফ ক্রন। দ্য ওম্যান পিয়ানিস্ট প্লেড সেভারেল। দেখো সেভারেল যেহেতু প্লুরাল ডিটারমাইনার্স, সেহেতু কী হবে, পিস না হয়ে হবে পিসেস। সেভারেল পিসেস অফ মিউজিক, সেভারেল পিসেস অফ মিউজিক। আশা করি বুঝতে পেরেছ। রুল 3, কিছুর জন্য নাউন আছে যাদের অর্থ অনেকটা একই রকম, কিন্তু তাদের একটি কাউন্টেবল নাউন এবং অন্যটি আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয়। এই যে দেখো বক্সে দেওয়া আছে, এদের অর্থ প্রায় সেম, কিন্তু তাদের একটা কাউন্টেবল নাউন এবং অন্যটি আনকাউন্টেবল নাউন। আমরা যেটা বলেছিলাম, আনকাউন্টেবল নাউনের সাথে কি করা যাবে না, এস বা এর যুক্ত করা যাবে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে সরাসরি কোনো সংখ্যাবাচক এ এন বা নাম্বার বা কোনো সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা যাবে না। সো তুমি যদি লক্ষ্য করো, দেখো এখানে এই যে ক্লাইমেট হচ্ছে একটা কাউন্টেবল নাউন। সো দেখো ক্লাইমেট কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের আগে হয় এ বসবে আর নাহলে এর যুক্ত হবে, তাই হয়েছে এ ক্লাইমেট অথবা ক্লাইমেটস কারেক্ট। কিন্তু শুধু ক্লাইমেটটা ইউজ করাটা ঠিক হবে না। তাহলে ক্লাইমেটকে যদি আমি সেন্টেন্স ইউজ করতে চাই, সেটা কীভাবে ইউজ হবে, এ ক্লাইমেট অথবা কি ক্লাইমেটস। আর ওয়েদারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তুমি ওয়েদারকে ইউজ করতে হলে এ ওয়েদার কখনো বলা যাবে না, অথবা ওয়েদার্স বলা যাবে না। কি বলতে হবে, শুধু ওয়েদার। তার মানে আনকাউন্টেবল নাউনের সাথে কোনো এস বাই এর যুক্ত করা যাবে না। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার। কাউন্টেবল নাউনের সাথে হয় কোনো সংখ্যাবাচক শব্দ বসবে, আর না হলে কী হবে, এস বাই এর যুক্ত করতে হবে। তাহলে দেখো, যেমন কাউন্টেবল নাউন লাফ অথবা লাফস, এই যে দেখো এর যুক্ত হয়েছে অথবা এ বসছে। আনকাউন্টেবল নাউনের আগে এও বসে নাই, এর যুক্ত হয় না। তেমনি দেখো হিউম্যান বিং, এ বসছে অথবা এর যুক্ত হয়েছে, এটা অথবা ওইটা। আর হিউম্যানিটি কখনোই তুমি বলতে পারবে না এ হিউম্যানিটি। তেমনি দেখো এ জব অথবা কী হয়েছে,
জবস, কখনোই বলা যাবে না এ ওয়ার্ক অথবা ওয়ার্কস, শুধু ওয়ার্ক হবে। তেমনি দেখো এ মেশিন অথবা মেশিনস, এটা ঠিক আছে, কিন্তু কখনোই বলা যাবে না এ মেশিনারি, কী হবে শুধু মেশিনারি। তেমনি দেখো এ ম্যান অথবা মেন, অথবা কী হয়েছে ম্যানকাইন্ড, কখনোই বলা যাবে না এ ম্যানকাইন্ড। দেখো আর স্নোফ্লক, স্নোফ্লক্স শুধু স্নো, আর সানবিম অথবা সানবিমস হয়েছে, এখানে হয়েছে সানশাইন অথবা সানলাইট, এদের আগে ইউজ করা যাবে না। তেমনি দেখো এই ট্রাফিক জ্যাম অথবা ট্রাফিক জ্যামস হয়েছে, আর নাহলে শুধু ট্রাফিক, কখনোই বলা যাবে না এ ট্রাফিক, অথবা বলা যাবে না শুধু ট্রাফিক জ্যাম, কী হবে এ ট্রাফিক জ্যাম অথবা ট্রাফিক জ্যামস, অথবা কী হবে শুধু ট্রাফিক বসবে। আশা করি বুঝতে পেরেছ। যেমন দেখো আর লাফার ইজ দ্য বেস্ট মেডিসিন, এখানে এটা ভুল, কারেক্ট আনসার হচ্ছে লাফার ইজ দ্য বেস্ট মেডিসিন, আলাফ ইজ দ্য বেস্ট মেডিসিন। আশা করি বুঝতে পেরেছ। ইনস্ট্যান্ট প্র্যাকটিসটা যদি লক্ষ্য করে দেখো, আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন ইজ মানি টু সাপোর্ট অ্যান আনএমপ্লয়েড পারসন হোয়াইল হি অর শি ইজ লুকিং ফর, লুকিং ফর দেখো শুধু জব হবে না, কারণ আমরা জানি জব কাউন্টেবল নাউন হয়, এ জব অথবা জবস হবে, তাহলে কী হবে এ জব, এই যে কারেক্ট আনসার এটা। আর আমি যে কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসতে পারে। আমাদের এই যে বইটা আছে, এই বইটার সাথে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শুধু এগুলো অ্যাড করা হয়েছে, যেগুলো থেকে তোমরা হুবহু কমন পেতে পারো। ওয়ার্কস তো হবে না, কারণ কি, কারণ আমরা যেটা জানি সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে যুক্ত করা যায় না, সো এটা বাদ। তারপরে যদি আমি লক্ষ্য করি এই ওয়ার্ক, সেটাও তো হবে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে সরাসরি এ এন বা নাম্বার বসে না, তাহলে কি হবে, হইতে পারতো এ জব হয়েছে, অথবা শুধু ওয়ার্ক হইতে পারতো, কিন্তু ওয়ার্ক তো অপশনে নাই, অথবা হইতে পারতো কি জবস, তাহলে কারেক্ট আনসার বি। 2 নম্বর কোশ্চেনটা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ক্যালিফোর্নিয়া হ্যাজ এ গুড ওয়েদার, ওয়েদার হচ্ছে আনকাউন্টেবল নাউন, ওয়েদারের পূর্বে এ বসে না। ক্যালিফোর্নিয়া হ্যাজ এ গুড ক্লাইমেট, ক্লাইমেট হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের আগে এ বসে, কারেক্ট আনসার বি হতে পারে। তারপরে দেখো সি নাম্বার, ক্যালিফোর্নিয়া হ্যাজ গুড ওয়েদার, ওয়েদারের পূর্বে এখানে এ নাই, তাহলে বি অ্যান্ড সি দুটাই কারেক্ট, বি অ্যান্ড সি, আনসার হবে ডি। আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিছু শব্দের সাথে এস থাকা সত্ত্বেও তারা প্লুরাল ফর্ম হিসেবে ব্যবহৃত হয় না। যেমন কিছু শব্দের সাথে এস না থাকা সত্ত্বেও তারা প্লুরাল, আবার কিছু শব্দের সাথে এস থাকা সত্ত্বেও তারা প্লুরাল ফর্ম হিসেবে ব্যবহৃত হয় না। যেমন দেখো নিউজ, পলিটিক্স, ইকোনমিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ইথিক্স, ম্যাথমেটিক্স, ইনিংস, অর্থাৎ এরা আনকাউন্টেবল নাউন। দেখো সিন্স লং নো নিউজ হ্যাজ বিন হেয়ার, ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তাহলে দেখো ইকোনমিক্স এখানে এটা কি এস থাকা সত্ত্বেও সিঙ্গুলার, তেমনি ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ম্যাথমেটিক্স ইজ অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট ফর এভরি স্টুডেন্ট, তাহলে ম্যাথমেটিক্সটা কি, ম্যাথমেটিক্স হচ্ছে সিঙ্গুলার, তাহলে ম্যাথমেটিক্স কি হয়েছে ইজ হয়েছে। দেখো নিউজ কি হলো, নিউজ হলো ইজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে যদি আমরা লক্ষ্য করি ইউজেজ অফ ডিটারমাইনার, ডিটারমাইনারের ব্যবহার। কিছু ডিটারমাইনার আছে যেগুলো শুধু কাউন্টেবল নাউনের সাথে বসে, আবার কিছু ডিটারমাইনার আছে যেগুলো আনকাউন্টেবল নাউনের সাথে বসে, আবার কিছু আছে বোথ, দুইটার সাথেই বসে। তাহলে আমাদের এই ডিটারমাইনারগুলো কি মাথায় রাখতে হবে, কোনগুলো কাউন্টেবল নাউনের সাথে বসে, কোনগুলো আনকাউন্টেবল নাউনের সাথে বসে, এবং কোনগুলো দুইটার সাথেই বসে। যেমন দেখো ফিউ, আ ফিউ, দ্য ফিউ, এগুলো কার সাথে বসে, কাউন্টেবল নাউনের সাথে বসে। তেমনি দেখো লিটেল, আ লিটেল, দ্য লিটেল, এগুলো কার সাথে বসে, আনকাউন্টেবল নাউনের সাথে বসে। যেমন দেখো ম্যানি কাউন্টেবল নাউনের সাথে বসে, মাস আনকাউন্টেবল নাউনের সাথে বসে, নাম্বার অফ কাউন্টেবল নাউনের সাথে, অ্যামাউন্ট অফ আনকাউন্টেবল নাউনের সাথে বসে, সেভারেল কাউন্টেবল নাউনের সাথে বসে, অ্যানাদার কাউন্টেবল নাউনের সাথে বসে, বোথ কাউন্টেবল নাউনের সাথে বসে, এ অ্যান্ড দি কাউন্টেবল নাউনের সাথে বসে, তবে আনকাউন্টেবল নাউনের সাথে দিও বসতে পারে। অল কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার সাথে বসে, সাম কাউন্টেবল আনকাউন্টেবল নাউন দুইটার সাথে বসে, লট অফ কাউন্টেবল আনকাউন্টেবল নাউন দুইটার সাথেই বসে, এ গ্রেট ডিল অফ দুইটার সাথেই বসতে পারে, অলমোস্ট অল দুইটার সাথে বসতে পারে, অ্যানি দুইটার সাথেই বসতে পারে। তার মানে তুমি এই যে এই তিনটা বিষয় একটু ভালো করে মাথায় রাখো। ফিউ জাতীয় যত শব্দ আছে মাথায় রাখবা, ফিউ জাতীয় যত শব্দ আছে সব কাউন্টেবল নাউনের সাথে বসে, লিটল জাতীয় যত শব্দ আছে সব আনকাউন্টেবল নাউনের সাথে বসে, ম্যানি কাউন্টেবল নাউনের সাথে বসে, মাস আনকাউন্টেবল নাউনের সাথে বসে, নাম্বার অফ কাউন্টেবল নাউনের সাথে বসে, অ্যামাউন্ট অফ আনকাউন্টেবল নাউনের সাথে বসে। তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ফিউ, এ ফিউ, দ্য ফিউ,
কাউন্টেবল নাউনের সাথে বসে। লিটল, আ লিটল, দ্য লিটল আনকাউন্টেবল নাউনের সাথে বসে। ম্যানি কাউন্টেবল নাউনের সাথে বসে। মাস আনকাউন্টেবল নাউনের সাথে বসে। নাম্বার অফ কাউন্টেবল নাউনের সাথে বসে। অ্যামাউন্ট অফ আনকাউন্টেবল নাউনের সাথে বসে। তাহলে ফিউ, এ ফিউ, দ্য ফিউ কাউন্টেবল নাউনের সাথে বসে। লিটল, আ লিটল, দ্য লিটল আনকাউন্টেবল নাউনের সাথে বসে। ম্যানি কাউন্টেবল নাউনের সাথে বসে। মাস আনকাউন্টেবল নাউনের সাথে বসে। নাম্বার অফ কাউন্টেবল নাউনের সাথে বসে। অ্যামাউন্ট অফ আনকাউন্টেবল নাউনের সাথে বসে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ফিউ, আ ফিউ, দ্য ফিউ কাউন্টেবল নাউনের সাথে বসে। লিটল, আ লিটল, দ্য লিটল মানে ফিউ জাতীয় যা আছে সব কাউন্টেবল নাউনের সাথে, লিটল জাতীয় যা আছে সব আনকাউন্টেবল নাউনের সাথে বসে। ম্যানি কাউন্টেবল নাউনের সাথে বসে। মাস আনকাউন্টেবল নাউনের সাথে বসে। নাম্বার অফ কাউন্টেবল নাউনের সাথে বসে। অ্যামাউন্ট অফ আনকাউন্টেবল নাউনের সাথে বসে। তাহলে অনলি এ ফিউ কার সাথে বসবে? কাউন্টেবল নাউনের সাথে বসবে। অনলি এ লিটল আনকাউন্টেবল নাউনের সাথে বসবে। আমরা আরেকটু ডিটেলস যদি লক্ষ্য করি, দেখো ফিউ এবং লিটল, ফিউ এবং লিটল কি? ফিউ প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে বসে, লিটল আনকাউন্টেবল নাউনের সাথে বসে। তবে মনে রাখতে হবে ফিউ এবং লিটলের পূর্বে যখন মডিফায়ার এ অ্যান্ড দি, দ্য ভেরি, ভেরি ফিউ ব্যবহৃত একই নিয়ম প্রযোজ্য হবে। তার মানে ফিউ জাতীয় যত শব্দ আছে কাউন্টেবল নাউনের সাথে বসবে, লিটল জাতীয় যত শব্দ আছে আনকাউন্টেবল নাউন বসে। এখন পার্থক্য হচ্ছে ফিউ এবং এ ফিউ এর মাঝে পার্থক্য কি, লিটল এবং আ লিটলের মাঝে পার্থক্য কি? কখন লিটল বসে, কখন আ লিটল বসে, কখন ফিউ বসে, কখন আ ফিউ বসে। ফিউ মানে নেই বললেই চলে, মানে নেগেটিভ শব্দ বোঝায়। আর আফিউ মানে কিছু। তেমনি লিটল মানে নেই বললেই চলে, আর লিটল মানে কিছু। যেমন দেখো ফিউ এবং লিটল অর্থ সবসময় নেগেটিভ, এদের সাথে কখনোই কোনো নেগেশন ইউজ করা যাবে না। এদের অর্থ নট এ লট বা নেই বললেই চলে, কিন্তু এদের পূর্বে এ বসলে কি হচ্ছে? পজিটিভ অর্থ প্রকাশ করবে। যেমন এ ফিউ, এ লিটল এর অর্থ হচ্ছে সাম বা কিছু। যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস এই বাক্যটির অর্থ হচ্ছে আমার বন্ধু নেই বললেই চলে। আবার আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস এই বাক্যটির অর্থ হচ্ছে আমার বেশ কিছু বন্ধু আছে। তাই যদি ফিউ এবং এ ফিউ অথবা লিটল এবং এ লিটল দুটোকে একসাথে ইউজ করতে হয়, তাহলে অর্থ বুঝে ইউজ করতে হবে। যেমন হি হ্যাজ নট লিটল মানি, এটা ভুল। কারেক্ট কোনটা? হি হ্যাজ লিটল মানি। গিভ মি লিটল বাটার প্লিজ, এটা ইনকারেক্ট। তাহলে কারেক্ট কোনটা? গিভ মি লিটল বাটার প্লিজ, আমাকে কিছু বাটার দাও। আমাকে বাটার দিও না বললেই চলে, এটা কিন্তু সেন্টেন্স হয় না। তার মানে তুমি যখন সেন্টেন্সে লিটল, আ লিটল অথবা ফিউ, আ ফিউ ইউজ করবা, তখন সেটার অর্থ বুঝে ইউজ করতে হবে। ফিউ মানে নেই বললেই চলে, এ ফিউ মানে কিছু। লিটল মানে নেই বললেই চলে, লিটল মানে কিছু। অনলি এ ফিউ, অনলি এ লিটল, ফিউ এবং লিটলকে যদি তুমি একসাথে ইউজ করতে চাও, তাহলে অনলি এ ফিউ অথবা কি হয়? অনলি এ লিটল। ফিউ লিটলের পূর্বে যদি অনলি আসে, তবে অনলি এবং ফিউ লিটলের মাঝে এ বসে। যেমন দেখো অনলি এ ফিউ, অনলি এ লিটল। যেমন অনলি ফিউ স্টুডেন্ট আর লেজি, এটা ইনকারেক্ট। তাহলে কারেক্ট কোনটা? অনলি এ ফিউ স্টুডেন্ট আর লেজি। উই উইল নিড অনলি লিটল ফুড, এটা ইনকারেক্ট। তাহলে কি হবে? এটা কারেক্ট। উই উইল নিড অনলি এ লিটল ফুড। লক্ষ্য করো ইনস্ট্যান্ট প্র্যাকটিস। ড্যাশ পিপল স্টাডি ল্যাটিন সিরিয়াসলি হোয়াইল মোস্ট সিমস টু প্রেফার স্প্যানিশ, ইটালিয়ান অ্যান্ড দ্য লাইক। তাহলে কী হবে? ফিউ পিপল স্টাডি ল্যাটিন সিরিয়াসলি, ল্যাটিন শেখার পরিমাণ নেই বললেই চলে। তুমি এখানে লিটল ইউজ করা যাবে না, কারণ পিপল হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন আগে লিটল বসে না, মাস বসে না। তাহলে কী বসতে পারে? ফিউ এবং ম্যানি বসলে এখানে সেন্টেন্সটা কারেক্ট হয় না। ম্যানি মানে অনেক পিপল ল্যাটিন সিরিয়াসলি শিখে, যেখানে বেশিরভাগ পছন্দ করে স্প্যানিশ যেখানে বেশিরভাগ পছন্দ করে, ওখানে কি ল্যাটিন শিখবে? অর্থটা সামঞ্জস্যপূর্ণ হয় না, সো এটা বাদ। তাহলে কারেক্ট আনসার আমার এখানে দাঁড়াচ্ছে কি? ফিউ পিপল স্টাডি ল্যাটিন সিরিয়াসলি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে আমরা যদি লক্ষ্য করি, এখানে কিছু ইনস্ট্যান্ট প্র্যাকটিস আরও আছে। জিতু হ্যাড টু ব্যালেন্স হিজ অ্যাকাউন্ট ভেরি কেয়ারফুলি বিকজ হি হ্যাড মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা জানি আনকাউন্টেবল নাউনের সাথে যুক্ত করা যায় না, বি বাদ। সি নম্বর অপশনও বাদ, যুক্ত করা যাবে না। আমার অপশন থাকে এ এবং ডি। এ নম্বর অপশন ভুল। কেন ভুল? কারণ মানি আনকাউন্টেবল নাউনের আগে কি বসে না? ফিউ বসে না, বসে কি? লিটল বসতে পারে। তাহলে কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে ডি, লিটল মানি। তারপরেরটা যদি আমরা লক্ষ্য করি, ইন অ্যাডিশন টু ট্রাফিক জ্যাম দেয়ার আর ড্যাশ আদার প্রবলেমস হচ্ছে, দেখো কাউন্টেবল নাউনের পূর্বে মাস বসে না, তাহলে কি বসে? ম্যানি বসে। তাহলে ম্যানি প্রবলেমস। ড্যাশ ইনফরমেশন ইজ রিকোয়ার্ড টু টেক অ্যান ইফেক্টিভ ডিসিশন। তাহলে ইনফরমেশন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ইনফরমেশনটা কি? আনকাউন্টেবল নাউনের পূর্বে ফিউ, ম্যানি বসে না, ফিউ আর বসে না, মাস বসে। তাহলে মাস ইনফরমেশন ইজ রিকোয়ার্ড টু টেক অ্যান ইফেক্টিভ ডিসিশন। Although Southern California is densely populated, dash live in the northern part of the state.
তাহলে এ লিটল পিপল তো হয় না, পিপল হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে লিটল বসে না, এ ফিউ দি হয় না, এ ফিউ বসতে পারে কিন্তু এ ফিউ দা হয় না, এটাও বাদ। এ লিটল অফ পিপল, পিপলের পূর্বে লিটল বসবে না, তাহলে কি হবে ফিউ পিপল লিভ ইন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য স্টেট। উই উইল নিড অনলি এ ফিউ ফুড, ফুড হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে ফিউ বসবে না, তাহলে এটা বাদ। আনকাউন্টেবল নাউনের সাথে এস যুক্ত করা যাবে না, এখানে ফুডের সাথে এস আছে, এটাও বাদ। আর অনলির সাথে ফিউ বা লিটলকে ব্যবহার করতে হলে আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম একটা এ লাগবে। কখনো অনলি ফিউ অনলি লিটল হয় না, কি হয় অনলি এ ফিউ অথবা কি হতে পারে অনলি আ লিটল, অনলি আ ফিউ অথবা কি হতে পারে অনলি আ লিটল। তাহলে কারেক্ট আনসার কি হবে উই উইল নিড অনলি আ লিটল ফুড। আশা করি বুঝতে পেরেছ। এখন যদি আমরা তার পরবর্তী রুলসটায় চলে যাই, কাইন্ড টাইপ শর্ট, এই ওয়ার্ডগুলো যখন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে সেক্ষেত্রে কাইন্ড টাইপ শর্ট হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু যখন প্লুরাল নাম্বারের সাথে বসে সেক্ষেত্রে কী হবে কাইন্ডস টাইপ শর্টস। তার মানে কাইন্ড টাইপ শর্টের আগে যদি সিঙ্গুলার থাকে তাহলে কাইন্ড টাইপ শর্টের সাথে এর যুক্ত করা যাবে না, আর যদি প্লুরাল থাকে তাহলে কাইন্ড টাইপ শর্টের সাথে এর যুক্ত করে প্লুরাল করে ফেলতে হবে। যেমন তুমি লক্ষ্য করো উই স সেভারেল, সেভারেল কিন্তু একটা প্লুরাল ডিটারমিনার্স, তাহলে কী হবে সেভারেল কাইন্ড না হয়ে কী হবে কাইন্ডস। উই স সেভারেল কাইন্ডস অফ বার্ডস, কারেক্ট। ডক্টর ডন গিভস সেভারেল, সেভারেল টাইপ হবে না, তাহলে কী হবে টাইপস, তাহলে ডক্টর ডন গিভস সেভারেল টাইপস অফ হোমওয়ার্ক। ইনস্ট্যান্ট প্র্যাকটিসগুলো যদি লক্ষ্য করি দেয়ার আর ম্যানি, ম্যানি হচ্ছে একটা প্লুরাল শব্দ, তাহলে কী হবে ম্যানি কাইন্ডস অফ পিপল, ম্যানি কাইন্ডস অফ পিপল, এই যে প্লুরাল। ম্যানি কাইন্ডস অফ পার্সন কেন হবে না, কাইন্ড যেহেতু প্লুরাল হলো পিপলটাও কী হবে প্লুরাল যাবে এটার সাথে। আই ওয়ান্ট টু বাই ডিফারেন্ট, ডিফারেন্ট মানে বিভিন্ন ধরনের, তাহলে কী হবে টাইপ না টাইপস, ডিফারেন্ট টাইপস অফ পেন্স, ডিফারেন্ট টাইপস অফ পেন্স। রুল 3টা যদি লক্ষ্য করি ইউজেস অফ মোস্ট, মোস্ট অফ দ্য, অলমোস্ট অল, অলমোস্ট অল অফ দ্য, মনে রাখবা শুধু মোস্ট ইউজ করা যাবে অথবা মোস্টের সাথে যদি তুমি অফ ইউজ করো তাহলে দি লাগবে, তাহলে মোস্ট, মোস্ট অফ দ্য হয় অলমোস্ট অল, নাহলে কী হবে অলমোস্ট অল অফ দ্য। তাহলে ব্যবহারটা কি মোস্ট, মোস্ট অফ দ্য, মোস্টের সাথে অফ ব্যবহার করলে দি আসবে, অলমোস্ট অল, অলমোস্ট অল অফ দ্য। তার এদের পরে যদি কি থাকে সাবজেক্ট সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব কী হবে সিঙ্গুলার, আর যদি সাবজেক্ট প্লুরাল থাকে ভার্ব প্লুরাল। তার মানে সাবজেক্ট ভার্ব এটার ক্ষেত্রে যা আছে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার, প্লুরাল থাকলে প্লুরাল। কিন্তু আমার যেটা মূল মাথায় রাখার যে বিষয়টা এখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মোস্ট, মোস্ট অফ দ্য, অলমোস্ট অল, অলমোস্ট অল অফ দ্য, এই এক্সপ্রেশনটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে দেখো অলমোস্ট অল, অলমোস্ট অল অফ দ্য, মোস্ট, মোস্ট অফ দ্য নিউজ ইজ ট্রু, এটা কারেক্ট। ইনকারেক্ট এখানে আছে মোস্ট দ্য স্টেটস হ্যাভ এ সেলস ট্যাক্স, এটা বাদ দিতে হবে, তাহলে কি হবে অলমোস্ট অল অফ দ্য স্টেটস, এই যে অলমোস্ট অল অফ দ্য স্টেট হ্যাভ এ সেলস ট্যাক্স। তাহলে দেখো অলমোস্ট অলের পরে অফ বসার কারণে কি বসছে দি বসছে, অথবা কি অলমোস্ট অল স্টেটস হ্যাভ এ সেলস ট্যাক্স, অথবা মোস্ট অফ দ্য স্টেটস হ্যাভ এ সেলস ট্যাক্স, অথবা মোস্ট স্টেটস হ্যাভ এ সেলস ট্যাক্স। তাহলে এখানে দুইটা কোশ্চেন আছে ইনস্ট্যান্ট প্র্যাকটিস, আমি যদি দেখি এই দেখো ডি আছে, ডি আছে মানে অফ লাগবে, তাহলে কি হবে মোস্ট অফ দ্য ডিকশনারিজ হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট প্রোনাউন্সিয়েশন, আর এখানে দেখো অফ নাই তাহলে কি লাগবে মোস্ট অফ হবে না, কি হবে মোস্ট। মোস্ট ফুয়েল দ্যাট ইজ ইউজ টুডে ইজ আ কেমিক্যাল ফর্ম অফ সোলার এনার্জি। তারপরে এখানে যেটা আছে ঢাকা ইউনিভার্সিটি বিগত বছরের কোশ্চেনগুলো মোটামুটি এই টপিক্সটা আলোচনা করে শেষ করলাম। যদি তুমি লক্ষ্য করো এখানে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সব দেওয়া আছে বইতে। ঢাকা ইউনিভার্সিটি এখানে 35টা কোশ্চেন আছে, তোমাদের কাজ হচ্ছে এই 35টা কোশ্চেন বাসায় সলভ করবা। তারপরে এখানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, আদার্স ইউনিভার্সিটির কোশ্চেনগুলো, বিসিএস এর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া আছে। আরও কয়টা, আরও 32টা, তাহলে 32 আর হচ্ছে 35, তাহলে এখানে 77টা কোশ্চেন দেওয়া আছে। 77টা কোশ্চেন তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। আগামী ক্লাসে যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাইলে আমি সলভ করে দিব। তাহলে আজকের মতো ক্লাস এতটুকুই থাকুক। তোমাদের একটা রুটিন দেওয়া হয়েছে রবি মঙ্গল বৃহস্পতিবার 10:30টায়, প্রতি রবি মঙ্গল বৃহস্পতি 10:30টায় আমি তোমাদের এই বইটা থেকে পড়াবো। সবার যেটা কাজ হবে সেটা হচ্ছে বইটা সাথে নিয়ে বসতে পারলে ভালো, তুমি ইনস্ট্যান্ট প্র্যাকটিসগুলো বই থেকে করতে পারলে। ইংলিশ রিটেন প্লাস এমসিকিউ একটা বই থেকে আলোর মধ্যে তোমাদের রিটেন এবং এমসিকিউ দুইটার প্রিপারেশনটাই খুব ভালো হয়ে যাবে। এবং ওভারঅল সব ক্ষেত্রে নেক্সাসের যে বইগুলো আছে
তুমি দেখবো যে কম্পেয়ার করে এর চেয়ে ভালো মানের বই বাজারে পাওয়ার কথা না। আর ওভাবে করে বলবো না, সব দায়িত্বটা তোমার, তুমি বুঝে শুনে তুমি একটু দেখলেই বুঝতে পারবে। সেই ক্ষেত্রে তুমি বাংলার জন্য 21শে বাংলা প্রথম পত্র বইটার উপর আস্থা রাখতে পারো, আর কিচ্ছু দরকার হবে না। 21শে বাংলা প্রথম পত্র বইটা দেখবা। বাংলা সেকেন্ড পেপারের জন্য 21শে বাংলা ব্যাকরণ খুবই ভালো মানের বই, এটা সারা বাংলাদেশে চলে এবং ইন্ডিয়াতেও বইটা এখন চলে। ইংলিশের জন্য ইংলিশ রিটেন প্লাস এমসিকিউ বইটা দেখবা, ভোকাবুলারির জন্য নেক্সাস ভোকাবুলারি বইটা দেখবা। এই বইগুলো মোটামুটি দেখলেই হবে। আর যদি কেউ প্র্যাকটিস করতে চাও প্রচুর, সেই ক্ষেত্রে নেক্সাস ইংলিশ কিউ ব্যাংক নামে একটা বই আছে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস কোশ্চেন দেওয়া আছে, প্রায় 15,000 কোশ্চেন, এবং প্রতিটা কোশ্চেনে ব্যাখ্যা দেওয়া আছে যা তুমি নিজেই বুঝতে পারো। এবং ওখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সব হচ্ছে ইম্পর্টেন্ট রিয়েল প্রশ্ন, বিগত বছরের বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো। ওটা করলে তুমি হুবহু ম্যাক্সিমাম কোশ্চেনগুলো এখান থেকে হুবহু কমন পাবা। আর রুলস এবং রিটেনের জন্য তুমি এই বইটা ফলো করতে থাকো। তারপর আমাদের একটা লিখিতর উপরে একটা অ্যানালাইসিস করে বিগত বছরের কোশ্চেন প্যাটার্ন এবং এবার ঘোষিত কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করে আমাদের একটা বই আসতেছে, নেক্সাস ভার্সিটি রিটেন অ্যানালাইসিস। তোমরা যদি পারো এটা কালেক্ট করে পড়ো। তো এই করোনাকালীন সময়ে তোমাদের আসলে অনলাইনেই পড়াশোনা করা ছাড়া কোনো উপায় যেহেতু নাই, সেহেতু বাসায় বই কিনে ভালো করে পড়াশোনা করো। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো যাতে আমি তোমাদের একটু হেল্প করতে পারি। সেক্ষেত্রে তোমাদের রবি, মঙ্গল, বৃহস্পতি, তোমাদের যারা গ্রুপে আসো তাদের ক্লাস রবি, মঙ্গল, বৃহস্পতি সকাল 10:30-এ। এবং তোমরা এই পেজ থেকেও মাঝে মাঝে এই পেজ থেকেই বেশিরভাগ ক্লাসে আসবো, পেজ থেকে আসলে বেটার হয়। তো এই পেজে সবাই যারা আসো তারা কানেক্টেড থাকো। রবি, মঙ্গল, বৃহস্পতি ইংলিশ ক্লাস পাওয়া, ধারাবাহিকভাবে বাংলা, সাধারণ জ্ঞান, অন্যান্য সাবজেক্টও ক্লাস নেওয়ার চেষ্টা করবো আমরা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।